শিক্ষার্থীরা তোমরা যে যেখান থেকে দেখতেছো পুরোটা ক্লিয়ার কিনা তোমরা আগে আমাকে একটু জানাও। আমরা আমাদের মূল কাজে চলে যাব। আমরা মূল কাজে চলে গেলে আর ডিস্টার্ব করলে আমাদের কিছু করার থাকবে না। দেখো শিক্ষার্থীরা সবাই আমাদের লেখাগুলো সবগুলো স্পষ্ট দেখা যায় কিনা, সবাই স্পষ্ট দেখতেছো?
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখতেছো। আসলে আজকে ক্লাস করাবো না, আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটি অ্যাসাইনমেন্ট তুমি কিভাবে তৈরি করবে। আর অ্যাসাইনমেন্টের বাংলাটা আমরা লিখে দিছি যে নির্ধারিত কাজ। এই নির্ধারিত কাজটি তুমি কিভাবে করবে। তো প্রথমে যে কাজটি ওরা বলছে যে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য, লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করা। তো এখানে যে যে প্রশ্নগুলো তোমার উত্তরে আসতে হবে, তোমরা যারা প্যারাগ্রাফ উত্তর করো, যে নিচের প্রশ্নগুলোর আলোকে অনুচ্ছেদটি লেখো বা প্যারাগ্রাফটি লিখো। তো সেক্ষেত্রে তোমাকে যে নির্দেশনাগুলো মানতে হয়, এই ঠিক এই কাজগুলো করতে গিয়ে আমাদেরকে এই নির্দেশনাগুলো মানতে হবে। তো প্রথম বলছে এই পরীক্ষণের কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। প্রথমে কাজ এই পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পদ্ধতি ব্যবহার করা হয়েছে, প্রথম প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি বলছে কাজের ধারা বর্ণনা করতে হবে। কাজের ধারা বর্ণনা করতে হবে। তিন নাম্বার থাকতে হবে পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ, ও সিদ্ধান্ত। ব্যাখ্যা করতে হবে। 4 নাম্বার বলছে আমাকে এই প্রশ্নের উত্তরে আমাকে 4 নাম্বার আলোচনা করতে হবে এই পরীক্ষণে তুমি কি কি সাবধানতা অবলম্বন করেছো। এই পরীক্ষণে তুমি কি কি সাবধানতা অবলম্বন করেছো। আমাকে এই কাজটি করতে গিয়ে কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হবে। ওই সমস্যাগুলোকে আমি কিভাবে লিখতে হবে, ঠিক এইভাবে প্রশ্নগুলো তোমাদের কাছে নিশ্চয়ই অলরেডি এই ইয়েটা পৌঁছে গেছে যে নির্ধারিত কাজটি কিভাবে করতে হবে, কি করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতেছো যে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য, লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করা। এই পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তো এরপরে বলছে এই কাজটি তুমি কিভাবে করবে। যদি পরীক্ষণের পদ্ধতি থাকে দুটি, এই দুটি কাজের ধারাটি তোমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। তুমি কি কি দেখলে, এখন কি কি সিদ্ধান্ত নেবে, যে কিভাবে তুমি এই লবণকে আবার ফিরিয়ে পেতে পারো, এই বালিকে তুমি পৃথক করতে পারো। তাহলে এই হলো তোমার 3 নাম্বার প্রশ্নের এই উত্তরগুলো আসতে হবে। এই পরীক্ষণে তুমি কি কি সাবধানতা অবলম্বন করেছো। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানো যে সবসময় আমরা এসিডকে হাত দিয়ে ধরতে পারি না, ক্ষারকে হাত দিয়ে ধরতে পারি না, উত্তপ্ত কোনো পানি হাত দিয়ে ধরতে পারবো না, উত্তপ্ত কোনো পাতিল আমরা হাত দিয়ে ধরতে পারবো না। আমাকে খেয়াল রাখতে হবে আমার এই যে গায়ে জামা আছে, এই জামাটি নষ্ট হয়ে যেতে পারে, আমার গায়ে অ্যাপ্রন করতে হবে, আমার চোখ অত্যন্ত দামি, আমার চোখে সেফটি গগলস পরতে হবে, আমার হাতে দস্তানা করতে হবে। এই জিনিসগুলো আমরা অলরেডি প্রথম দিকে শিখে এসেছি। তোমরা অনেকেই প্রথম অধ্যায় যারা পড়েছো ভালো করে, সেই জিনিসগুলো আমরা অলরেডি শিখে ফেলছি।
তো আমাকে এখানে এই কথাগুলো এখানে সেটা ব্যবহার করতে হবে। এই ব্যবহার করাটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে, এই তিনটি ধারাবাহিক মূল্যায়নের পর আমি এই কথাগুলো লিখব, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা, তো সেই আলোকে আমরা তোমাকে একটি কাজ দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। এই যে আমার হাতে একটি অ্যাসাইনমেন্টের খাতা আছে, তোমরা অলরেডি দেখতেছো যে আমার হাতে অ্যাসাইনমেন্টের একটা খাতা আছে। এই খাতার মধ্যে যে যে লেখাগুলো আছে, তোমরা স্কুল থেকে যে খাতাটি তোমরা নিয়েছো, এই খাতার অর্থাৎ কাভার পেজ যেটি নিয়েছো ঠিক এভাবেই আছে, তবে উপরে আমাদের স্কুলের নাম আছে, তারপরে তোমার শ্রেণী আছে, শাখা আছে, নাম আছে, রোল নাম্বার আছে, বিভিন্ন তথ্য উপস্থাপন করা আছে। আমাদের এই পেজ নিয়ে তেমন কোনো কথা বলার কিছুই নেই। শিক্ষার্থীরা দেখো, তুমি যেভাবে শুরু করবে, যেমন এখানে একটি লেখা আছে, দেখো কি লেখা আছে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? দেখো তো একটু, সবাই কি দেখতে পাচ্ছ কি লেখা আছে? দেখা যায়? দেখা যায়? দেখো তো একটু। দেখতে পাচ্ছ তোমরা যে আমার এখানে কি লেখা আছে? এখানে প্রথমে যে লেখা আছে যে রোহিঙ্গা কারা। এখন আমার টপিকসের সাথে যেটি রিলেটেড সেটি নিয়ে প্রথম প্রশ্নটা করছে। তো আমাদের এখানে প্রথম প্রশ্নটি করছে যে এই পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তো আমরা বলবো এই পরীক্ষণে দুটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কয়টি পদ্ধতি? দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের প্রথম যে লেখাটি শুরু হবে, আমরা প্রথমে লিখব কাজ। প্রথমে লিখব কাজ। কাজটা কি? এই কাজটা সুন্দরভাবে উপরে দিয়ে হেডিং একটু বড় করে লিখব, প্রয়োজনে কালার পেন ইউজ করব, কোনো অসুবিধা নেই। তবে কালার ব্যবহার করা যাবে কালো এবং সবুজ পেন ব্যবহার করা যাবে, কোনো লাল কোনো অন্য কোনো কালার, হ্যাঁ চাইলে তুমি হাইলাইট পেনের হাইলাইট ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তোমাকে সুযোগ আছে, তবে লাল কোনো কালার ব্যবহার করা যাবে না। তাহলে প্রথম যেটি, এটি হাইলাইট করে লিখবে, বড় করে লিখবে, স্ক্রিনে বড় করে লিখবে। লেখার পর তুমি উত্তর শুরু করতেছো যে কিভাবে তুমি এই মিশ্রণ থেকে উপাদানসমূহকে পৃথক করবে। তোমরা অনেকেই জানো যে এই খাদ্য, লবণ এবং পালক মিশ্রণ এটি একটি অসমসত্ব মিশ্রণ। তোমরা অনেকেই জানো যে অসমসত্ব মিশ্রণ কারা? যাদেরকে মিশ্রিত করলে তারা আলাদা আলাদা থাকবে, অর্থাৎ কেউ কারোর সাথে মিশবে না। তুমি দেখো, আমি যদি তোমাকে দেখাই যে দেখো আমার হাতে একটি গ্লাস নিলাম, সেই সাথে আমি লবণের একটা কৌটো ব্যবহার করলাম। আমি যদি এই পানিগুলোকে, এই পানিগুলোর মধ্যে যদি আমি এভাবে লবণগুলো দিই, দেখো আমি যদি এই লবণগুলো নিই, দেখো তো দেখো আমার লবণগুলো আর কোনো কিছুই অবশিষ্ট নেই। দেখো তো আছে, কোনো কিছু অবশিষ্ট আছে? তাহলে এটি সমসত্ব মিশ্রণ। এটি কি? সমসত্ব মিশ্রণ। দেখো কোনো উপাদান আমাদের আর বাকি নেই। তাহলে আমি যদি এখানে কিছু বালি দেই, আমি যদি এখানে কিছু বালি দেই, তাহলে বালিগুলো কি গলবে? নিঃসন্দেহে বলবে যে এই বালিগুলো গলবে না। তাহলে আমরা বলবো যে এখানে যে দুটি উপাদান আছে, সেই দুটি উপাদানকে প্রথমত আমি পানিতে দ্রবীভূত করব। কিসে দ্রবীভূত করব? পানিতে দ্রবীভূত করব। এটাকে বলে কি জানো? এটাকে বলে ছাঁকন পদ্ধতি, অর্থাৎ ফিল্টারিং যেটাকে আমরা বলি, ওই পদ্ধতিতে পৃথক করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রথমে আমি যে কাজটি করে নিলাম সেটি কি নিলাম, যে আমি পানি নিলাম, পানিতে এই লবণ এবং বালির মিশ্রণকে ডুবালাম, ডুবানোর পরে আমি এটাকে ভালোভাবে নাড়ালাম, নাড়ানোর পর সমস্ত লবণ এই পানিতে দ্রবীভূত হয়ে গেল। দ্রবীভূত হয়ে যাওয়ার পর আমার এই উপাদানে একটি অমিশ্রণীয় উপাদান থাকবে,
যে উপাদানটি মিশবে না সেই উপাদানটি হলো বালি। আমি যদি একটি ফিল্টার পেপার নেই, তাহলে এই ফিল্টার পেপারে আমি উপাদানটাকে যখন ঢালবো তখন বালিগুলো ফিল্টার পেপারে থেকে যাবে, আর লবণ পানি মিশ্রিত উপাদানগুলো নিচে চলে আসবে। তাহলে প্রথম যে উপাদানটি আমি পৃথক করলাম, তাহলে এই উপাদানটি ছিল কি? লবণ পানি। যে উপাদানটি পৃথক করলাম এটি কি? লবণ পানি। আর আমাদের যে বালিগুলো ছিল এগুলো অনায়াসে এখন পৃথক হয়ে গেছে। তোমার এই যে পৃথক করলাম, এই পানিতে আর কোনো বালির কোনো উপাদান নেই, তাহলে এখানে আর আছে কি? লবণ এবং পানির মিশ্রণ। খেয়াল রাখবে, এই লবণ এবং পানির মিশ্রণ থেকে যদি তুমি লবণ পৃথক করতে চাও, তাহলে আমরা যদি একটি চিত্র দেখাই, যে আমি একটা ত্রিপদী স্ট্যান্ড নেই, আমি যদি একটি ত্রিপদী স্ট্যান্ড অর্থাৎ তার জালের উপরে আমি যদি এরকম একটা ত্রিপদী স্ট্যান্ড নেই, তাহলে ত্রিপদী স্ট্যান্ডের উপরে আমি একটা বিকার এখানে বসালাম। বসায় এখানে একটি, যদিও এখানে মোমবাতি দেখানো হলো, কিন্তু আসলে মোমবাতি আমরা দেব না, কারণ মোমবাতি দিলে আমাদের কালি হইতে পারে। সেজন্য আমরা কি দেব? আমরা এখানে একটি ল্যাম্প দেব, স্পিড ল্যাম্প। ল্যাম্প দেওয়ার সাথে সাথে দেখবে শিক্ষার্থীরা, এই যে এখানে যে উপাদানগুলো ছিল এগুলো একসময় এইভাবে বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে এইভাবে বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে আর কি থাকবে? লবণ এর দানাদার পদার্থ। তাহলে দেখো, আমি ত্রিপদী স্ট্যান্ড নিয়ে তাপ দেব, তাপ দেওয়ার পরে পানি চলে যাবে, যে উপাদানটি থাকবে সেটি হলো লবণের দানাদার পদার্থ। এখান থেকে আমি এক ধাপে পৃথক করলাম কি? বালি, এবং অপর ধাপে পৃথক করলাম কি? আমরা অপর ধাপে পৃথক করলাম আমাদের এই যে লবণ। তাহলে আমরা প্রথম যে পদ্ধতি, এটি আমরা বলতে পারি ছাঁকন পদ্ধতি। এটাকে বলে ছাঁকন পদ্ধতি। এখন আসো, আমরা যদি পরিস্রাবণ পদ্ধতিটা অবলম্বন করি, তোমরা ক্লাস 7 এ অনেকে এই চিত্রটি ফলো করেছো, যে আমরা এখন চিত্রটি আঁকতে যাচ্ছি। দেখো, পরিস্রাবণ পদ্ধতিতে তোমরা অনেকে এই কাজটি তোমরা অনেকেই দেখছো। এটাকে বলে বালু খোলা। তোমরা যেটার মধ্যে ওই যে অনেক সময় বাদাম, ওই যে চীনা বাদাম গুলা টালো যেটাকে অর্থাৎ ভাজি করা আর কি, এগুলো হলো বালি। এখানে দেখো, এখানে একটি শীতক যুক্ত থাকবে। শীতকের এখানে একটা নল থাকবে, এই একটা শীতক থাকবে, ঠিক এই বরাবর একটা নল থাকবে। নল থাকার পর এদিকে এসে আমাদের এখানে বেঁকে গিয়ে আমরা একটা নলের মধ্যে দিয়ে এখানে একটা দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে এখানে একটি স্টার্ট আমাকে ব্যবহার করতে হবে। এই স্টারটা ব্যবহার করলে, এই স্টারটি যদি আমি ব্যবহার করি ক্লিক দিয়ে যদি আটকাই, তাহলে আমার এই এখানে পাত্রটাকে ধরে রাখার জন্য আমি চাইলে একটি
যন্ত্র ব্যবহার করতে পারি যেটি স্থির অবস্থায় থাকবে, তাহলে এখান দিয়ে বাষ্পগুলো এভাবে আসবে, আসার পর এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, যাওয়ার পর এভাবে ফোটায় 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 এসে এখানে জমা হবে। তো এটার ভেতরে আমার কি কি ছিল? একদিকে ছিল বালু, আরেকদিকে ছিল বালু যোগ আরেকটা ছিল কি খাবার লবণ। তাহলে দেখো এই যে বালু এবং খাবার লবণ ছিল, তুমি যখন এখানে বা কি দিবা, তাপ দিবা, এই বালি খোলার মধ্যে যখন তাপ দিবে, তাপ দেওয়ার সাথে সাথে এখান দিয়ে বাষ্পগুলো এদিক থেকে যেতে থাকবে, ক্রমান্বয়ে বাষ্প যাবে। আর এই যে এখানে শীতক ছিল, শীতক ছিল, এই শীতকের ভেতর দিয়ে এই বাষ্পগুলো যাওয়ার সময় শীতল হয়ে গিয়ে এখানে বিশুদ্ধ পানিগুলো জমা হবে। দেখো এই পাত্রে যখন আমি এভাবে পানিগুলোকে আলাদা করব, তখন দেখো প্রথমত যে ছাঁকন পদ্ধতিতে আমি এই বালুটাকে ছাঁকন পদ্ধতিতে বালুগুলোকে আলাদা করে নেব, তাহলে সেখানে থাকবে কি আমাদের খাবার লবণ থাকবে। এই খাবার লবণকে যখন আমি বালি খোলায় তাপ দেব, তখন এই পানিগুলো আস্তে 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 উদ্বায়ী হয়ে চলে যাবে। তাহলে এই পাত্রে আর অবশেষ রূপে কি থাকবে? তাহলে আমাদের এই অবশেষ রূপে খাবার লবণটি থেকে যাবে। এখন আসো আমি কিভাবে এটি লিখবো, এই চিত্রটি আমাকে দিতেই হবে। এই অ্যাসাইনমেন্টের সাথে এই চিত্রটি অবশ্যই দিতে হবে। তোমরা শিক্ষার্থীরা খেয়াল করো যে আমাদের এখানে এই প্রথম হাতে কলমে যে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ উপাদানসমূহ পৃথক করতে হবে, সেখানে দুটি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল কি, কোন কোন পদ্ধতিতে একে পৃথক করা যায়? তখন আমরা বলবো দুটি পদ্ধতিতে একে পৃথক করা যায়। তার একটি হলো কি আমরা যেটা বলছি ছাঁকন পদ্ধতি, আর এটাকে বলা হয় পরিস্রাবণ পদ্ধতি। এটাকে আমরা ক্লাস 7 এ একটা পড়ছিলাম, তোমরা অনেকেই হয়তো পাইছিলে এই পদ্ধতি। তাহলে একটা হলো আমাদের রসায়ন বইতে এভাবেও আছে যে সমসত্ব মিশ্রণ পৃথকীকরণ আর অসমসত্ব মিশ্রণ পৃথকীকরণ। তো সমসত্ব মিশ্রণ যেটা, সেটা হলো আমাদের একটু আগে আমরা যেটা দেখাইলাম যে প্রথমে আমরা বালিকে পানিতে, বালি সহ লবণকে পানিতে মিশাবো, এই মিশ্রিত দ্রবণকে পরবর্তী ছাঁকবো, ছেঁকে এটাকে আলাদা করবো। এটাকে ধারাবাহিকভাবে কাজের মাধ্যমে তুমি লিখবা, যে তুমি লিখবা যে প্রথম পদ্ধতিতে ধারাবাহিক কাজ লিখে প্রথমে লিখবে এক নাম্বার কি করছি আমরা, এক নাম্বার কাজটা করছি যে এই মিশ্রিত দ্রবণে প্রথমে পানি যোগ করি, তাহলে এক নাম্বার কাজ কি, পানি যোগ করা। প্রথম পদ্ধতির প্রথম ইয়েটা কি, কাজটা কি, পানি যোগ করা। দ্বিতীয়ত আমরা করব কি, এবার আমরা এটাকে ফিল্টারিং করব। কি করব? ফিল্টারিং করা। তৃতীয় কাজটা কি, ফিল্টারিং করা। এরপর একটি বিকারে ছাঁকনকৃত পানি কি করব, ছাঁকনকৃত পানি নিয়ে একটি ত্রিপদী স্ট্যান্ড এ বুনসেন বার্নারের সাহায্যে, একটি ত্রিপদী স্ট্যান্ডে বুনসেন বার্নারের সাহায্যে তাপ দেওয়া হলো। এরপরে বলবে 4 নাম্বার দিয়ে দিবে উত্তাপে সকল পানি বাষ্পীভূত হবে, বা তুমি বলবে উত্তাপে সকল পানি বাষ্পীভূত হয়ে গেল। যেহেতু তুমি কাজ করতেছো তখন তুমি বলবে উত্তাপে সমস্ত পানি বাষ্পীভূত হয়ে গেল। এরপরে বলবে কি, দ্রবণ অর্থাৎ বিকারে অবশিষ্ট রূপে দানাদার সোডিয়াম ক্লোরাইড ধীরে ধীরে জমতে থাকবে। অর্থাৎ বিকারে যে উপাদানটি এখন থেকে যাবে সেটি হলো কি, দানাদার সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা প্রথম পৃথক করলাম কি, বালি,
এরপরে পৃথক করলাম কি লবণ। তাহলে আমরা এই মিশ্রণ থেকে আমরা এই উপাদানগুলো পৃথক করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজগুলো এইভাবে আমাদেরকে লিখতে হবে। এখন আসো, তুমি যে কাজটি করতেছো, কাজের ধারাবাহিকতা পরীক্ষা করলা, এখন আসো পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ। তুমি কি পর্যবেক্ষণ করলে? তুমি দেখো এই পদ্ধতিটি যদিও আমরা অপরিচিত, কিন্তু আমাদের প্রথম পদ্ধতি পরিচিত। পরিচিত কেন? আমরা চাইলে এরকম কাজ করতে পারি, যেমন আমরা চিনির যে গাঢ় দ্রবণ তৈরি করি। তোমরা অনেকে আঙ্গুলি ভাজা খাও, আঙ্গুলি ভাজার মধ্যে কি দেয়? চিনির শিরা দেয়। চিনির শিরা কিভাবে তৈরি করে তোমরা অনেকেই জানো। প্রথমে পানি নাও, পানির মধ্যে লবণ দিয়ে চিনিকে ভালো করে গোলাও, গোলানোর পরে কি দাও? তাপ দাও। তাপ দেওয়ার পরে পানি কিছু বাষ্পীভূত হয়ে যায় আর চিনিগুলো কি হয়ে যাচ্ছে? গাঢ় হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক এইভাবে যদি তুমি গাঢ় করতে থাকো, আরো গাঢ় করো, তুমি ওই আগের মতোই চিনির দ্রবণটি পাবে, যেটি আঙ্গুলি চুবানোর ফলে পরে দেখবে যে আঙ্গুলির উপরেও ওই চিনির আস্তরণটা পড়ে থাকে। তোমরা কি খেয়াল করছো সবাই? ঠিক একইভাবে আমাদের এই প্রক্রিয়াতে আমরা লবণকে পৃথক করতে পারবো। তাহলে আমরা পর্যবেক্ষণ কি করলাম? যে লবণের দানাদার উপাদানগুলো পুনরায় ফিরে পাওয়া গেল। লবণের দানাদার উপাদানগুলো পুনরায় ফিরে পাওয়া হলো। এটা হলো পর্যবেক্ষণ। এখন তুমি সিদ্ধান্ত দিবা। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো এটা যে আমি উপাদান থেকে, মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করলাম। সিদ্ধান্ত তুমি দিলা যে বালি এবং চিনিকে, বালি এবং লবণকে আমরা পৃথক করলাম, পৃথক হয়ে গেল বা পৃথক করতে সমর্থ হলাম। এরপরে তোমাকে বলছে এই পরীক্ষণে তুমি কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো, এখানে আমাদের যে কাজটি সবচেয়ে বেশি সতর্কতা, সেই কাজটা হলো পানি যোগ করার সময় আমি খেয়াল করব নির্দিষ্ট পরিমাণ পানি যোগ করব, অর্থাৎ অতিরিক্ত পানি যোগ করব না। যে পানি যোগ করলে আমাকে দীর্ঘ সময় তাপ দিতে হবে। খেয়াল করো, আমি এমন পরিমাণ পানি যোগ করব যেন অতিরিক্ত পানি যোগ করলে যেমন অধিক সময় তাপ দিতে হবে, সেই পর্যন্ত আমার যাওয়ার যাতে না প্রয়োজন হয়। আবার এমন পানি যোগ করব না যে বালি, চিনি, পানি একসাথে হয়ে গেছে কিন্তু কাউকে আমি পৃথক করতে পারতেছি না। অর্থাৎ তুমি একটা নাড়ানি দিয়ে যখন নাড়া দিবা, তখন সমস্ত লবণ যাতে পানিতে দ্রবীভূত হয়ে যায় এমন পানি যোগ করতে হবে। তাহলে সতর্কতা কি? প্রয়োজনীয় পানি যোগ করে দ্রবণকে লঘু করতে হবে। প্রথম কথা, প্রয়োজনীয় পানি যোগ করে দ্রবণকে কি করতে হবে? লঘু করতে হবে। এরপরে 2 নম্বর সতর্কতা, ইম্পর্টেন্ট সতর্কতা, যে তুমি ফিল্টার পেপারটি নেবে। তোমরা অনেকেই ফিল্টার পেপারের ভাঁজটা অবশ্য জানো না। তোমরা অনেকেই জেনে রাখো যে ফিল্টার পেপারের ভাঁজ করাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু দেখাই, যদি আমাদের কাছে কোনো পেপার থাকে, একটু খেয়াল করো। এক মিনিট। হ্যাঁ, অনেকে প্রশ্ন করছো যে দুটি পদ্ধতি কি ধারাবাহিকভাবে দিতে হবে? হ্যাঁ, এখানে এই অ্যাসাইনমেন্টে দুটি পদ্ধতি আছে, দুটি পদ্ধতিকে তোমাকে উল্লেখ করতে হবে। আসো শিক্ষার্থীরা, ফিল্টার পেপারটা হলো গোলাকার। ফিল্টার পেপারটা কি? গোলাকার। তাহলে প্রথমে ফিল্টার পেপার এরকম যদি গোলাকার থাকে, তুমি তাকে ঠিক মাঝ বরাবর একটা ভাঁজ দেবে। কয়টা? একটা ভাঁজ দেবে। প্রথমত একটা ভাঁজ দেবে। এরপরে দেখো এই অর্ধেক হয়ে গেল, এই অর্ধেককে আবার ভাঁজ দেব। তাহলে কয়টা ভাঁজ হয়ে গেল? 4টা হয়ে গেছে। এই 4টাকে আমি এইভাবে ধরবো। এই যে দেখো, এই যে এইভাবে ধরবো। এইভাবে ধরে এই যে ওই যে তোমরা যে মুড়ি খাও যে ঠোঙ্গা, এই যে মুড়ি খাও যে ঠোঙ্গা, এই ঠোঙ্গাটাকে ঠিক ফানেলের মধ্যে, অর্থাৎ যেটাকে তোমরা চুঙ্গি বলো, ওই যে তেল তেল ঢালে যে চুঙ্গি, এই চুঙ্গির মধ্যে এইভাবে বসাইতে হবে। এবার বসাবো। বসানোর পরে ভালো করে চেপে দিয়ে তারপরে পানি ঢালবে, অর্থাৎ লবণ মিশ্রিত পানি ঢালবে, বালি মিশ্রিত পানি ঢালবে। ঢালার সময় খেয়াল রাখবে এই যেন সাইডে যেন কোনো ফাঁকা জায়গা না
থাকে, যাতে বালিগুলো পাশ দিয়ে নিচে না পড়তে পারে, তাহলে আমাদের বিশুদ্ধ লবণ আবার পাওয়া যাবে না, অর্থাৎ মিশ্রণ পৃথককরণটা সফল হবে না। তাহলে আমরা কয় ভাগ করব? প্রথমে 2 ভাগ করছি। এই যে পুরো এটা থাকবে গোলাকার। এখন আমাকে যেহেতু আমার কাছে নেই, ইনশাআল্লাহ হয়তো কালকে ক্লাসে দেখতে পারবে, এটা থাকবে গোলাকার। তাহলে প্রথমে কয় ভাঁজ করব? 1 ভাঁজ, তারপর আবার আরেক ভাঁজ। ভাঁজ করার পরে যে চারটা হবে, এই যে 1টা 2টা 3টা 4টা, চারটার যে কোনো একটাকে সাইডে রেখে এভাবে মুড়ির ঠোঙ্গা, তোমরা যেভাবে ওই যে ঝালমুড়ি খাও এরকম ঠোঙ্গা বানায়, এরকম ওই যে চুঙ্গি অর্থাৎ তেল ঢালার যে চুঙ্গিগুলো আছে, এটা ভালো করে বসাবো। ভালোভাবে বসানোর পরে যেন ফাঁক, সাইডে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপরে বালি এবং লবণ মিশ্রিত পানি এখান দিয়ে ঢালবো, আর বিষয়গুলো লবণ মিশ্রিত পানিগুলো নিচে পড়বে, বালিগুলো উপরে থেকে যাবে। তাহলে সতর্কতা কি? ফিল্টার পেপারের ভাঁজ যেন সঠিক হয়, ফিল্টার পেপারের ভাঁজ যেন সঠিক হয়। এরপর আসো তৃতীয় সতর্কতা। আমি তো এখানে নিশ্চয়ই তাপ দেওয়া লাগবে। তাপ দেওয়ার সময় আমাকে যে কাজটি অবশ্যই করতে হবে, যেহেতু লবণ মিশ্রিত পানি, এটি একটা সময় ফুটতে থাকবে, চোখের মধ্যে আসতে পারে, সেই জন্য আমাকে অবশ্যই সেফটি গগলস অবশ্যই লাগবে, অর্থাৎ চশমা, যেটাকে নিরাপদ চশমা যেটাকে বলা হয়, তাহলে আমাকে চশমা ব্যবহার করতে হবে। এরপরে ব্যবহার করতে হবে কি? যেহেতু আগুনের কাজ, তাহলে আমাকে হাতে দস্তানা করতে হবে। এগুলো কিসের? যেগুলো আগুন রোধী, অর্থাৎ আগুনে দিলেও আগুন ধরবে না, অর্থাৎ আগুন রোধী দস্তানা লাগবে, আগুন রোধী দস্তানা লাগবে। এরপর আসো, আমি যে বিকারটি ধরবো, বিকারটি ধরার জন্য আমাকে একটা সিমটি ব্যবহার করা লাগবে। সিমটিটা যেন শক্তভাবে ধরা হয়, যাতে সিমটি দিয়ে ধরলে বিকার যেন নিচে না পড়ে। তাহলে আমাকে চতুর্থ সতর্কতাটি কি হলো? যে গোগলস ব্যবহার করা, সেফটি গোগলস, তারপরে নিরাপদ চশমা যেটাকে বলছি, তারপরে দস্তানা ব্যবহার করা, আর একটি সিমটি ব্যবহার করা, যাতে কোনো গরমের ভাপ হাতে অথবা চোখে অথবা পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার সতর্কতা। লাস্ট সতর্কতা, আমি যখন বালি আলাদা করব এবং লবণ আলাদা করব, তখন আমি লবণ যেখান থেকে পাবো, অর্থাৎ দানাদার লবণ যেখানে পাবো, সেটাকে একটি টিস্যু পেপার উপর রাখতে হবে। আমি যে লবণ ব্যবহার করেছি, আমার তাপ দেওয়ার পরেও একই পরিমাণ লবণ পাওয়া যায় কিনা তুমি চাইলে পরীক্ষাও করতে পারবে। তাহলে সতর্কতা কি? আমাকে যে লবণের দানাদার উপাদানগুলো পাওয়া যাবে, সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আমি এটাকে প্রথমে একটু ভালো করে নেড়ে নিয়ে টিস্যুর উপরে ঢালবো, সেটাকে শুকিয়ে দেবো, শুকিয়ে নিলে আমি আগের মতো লবণগুলোই পাবো। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই যে ধারাবাহিক ভাবে যে মূল্যায়ন, আমরা যে এই যে ধারাবাহিক যে কাজগুলো করব, এই যে নির্ধারিত কাজটিকে যে আমরা যে বিশ্লেষণ করলাম, তাহলে আমাদের দুটি পদ্ধতি আমাকে এই ক্ষেত্রে লিখতে হবে। প্রথম পদ্ধতিটা আমাদের ছাঁকন হবে, আর এই পদ্ধতি তোমরা ক্লাস 7 এর বইতে দেখছিলে। এই ক্লাস 7 এর বইটি তোমাদের অনেকের কাছে আছে, তোমরা এই বইটি সংগ্রহ করে সেখানে এই কথাগুলো কিভাবে সাজাইছে তোমরা সেখানেও দেখবে। আমি একবার বলছি, তাহলে তোমার জন্য লিখতে সহজ হবে। আর লেখা শেষ হলে আমরা কালকেও ক্লাস করাবো, ক্লাসেও আবার একবার হিন্টস দিব। তবে কালকের ক্লাসটি করানোটা জরুরি, কালকে ক্লাসটি করাটা আমাদের জন্য উচিত হবে, কারণ আমরা পরবর্তীতে ওই ক্লাসগুলো হয়তো নাও পাইতে পারি। তো যেহেতু আমাদের এই কাজটি এখানে বুঝাই দিলাম, আমাদের এই কাজটি নেটে থাকবে, তোমাদের যাদের প্রয়োজন হয় তোমরা এই কাজটি ধারাবাহিকভাবে তোমরা লিখতে চেষ্টা করো। আমি এখানে জাস্ট হিন্টস দিছি, তুমি ওই আলোকে ভাষায় সুন্দর করে, এই যে প্রথম যে কাজটি দিলাম, এটি হাইলাইট করে লিখবে, বড় করে লিখবে, সুন্দর করে লিখবে, প্রয়োজনে কালার পেন ইউজ করবে অথবা হাইলাইট ইউজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রথম পেজ যেটি, সেটির মধ্যে আমাদের নির্ধারিত লেখা আছে, অতিরিক্ত কোনো কিছু লেখা যাবে না। শিক্ষার্থীরা তোমরা এটা খেয়াল রাখবে যে কভার পেজটি সুন্দর যেন থাকে, সেটি যেন কোনো এই যে ইয়া না হয়, এই যে ভাঁজ না হয়, মুচকিয়ে না যায়, এগুলো খেয়াল রাখতে হবে, যেন অসুন্দর না হয়, যেন সুন্দর থাকে। এই জিনিসটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে আমাদের একটা অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিতে হবে আগামী সপ্তাহে। বিজ্ঞানের যে কাজটি
এই দুনিয়ায় শান্তি নাই কোথাও। নেটে দিলাম সেটাও সমস্যা, ওয়াইফাইতে দিলাম সেটাও সমস্যা। এটা তো দিতেছে হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন করছিলে, প্রথম প্রশ্নটি, আমরা কি শুধু কাজটাই লিখবো, প্রশ্ন লিখবো না? আমরা কিন্তু কাজ যেটা ওইটাই তো প্রশ্ন, আমাদের কাজ যেটি সেটিই প্রশ্ন। তোমাকে এই কাজটাতেই তো তোমাকে বলছে মূল্যায়ন করতে বলছে, তোমাকে এই প্রক্রিয়াটা অবলম্বন করতে বলছে। তারপরে তোমাদের আরো কিছু প্রশ্ন, হ্যাঁ একজন প্রশ্ন করেছিল, স্যার কখন এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হবে? তোমরা জেনে রাখো, আমাদেরকে অফিসিয়ালি একটা সিদ্ধান্ত দেবে। ক্লাস 9 যদি সোমবারে দেয় সোমবার আসতে হবে, যদি মঙ্গলবারে দেয় মঙ্গলবার আসতে হবে, যদি বুধবারে দেয় বুধবার আসতে হবে। একদিন তোমাদেরকে স্কুলে একদিন যেতে হবে। এরপর থেকে যে সপ্তাহে যিনি অ্যাসাইনমেন্ট নেবে সপ্তাহে তোমাদেরকে একদিন আসতে হবে, অর্থাৎ পুরো 6 দিনের মধ্যে তোমাকে একদিন স্কুল যেতে হবে। তোমাদেরকে যেদিন নেওয়া হবে সেদিন হয়তো 6 কে নেওয়া হবে না, সেদিন হয়তো 7 কে নেওয়া হবে না, শুধু ক্লাস 9 আবার 8 নিবে, সেদিন আলাদা নেবে। তোমরা ওই সিদ্ধান্তটা আগামী সপ্তাহে পেয়ে যাবে। আমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো করব সেখানেও বলে দেব। শিক্ষার্থীরা তোমরা সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। আরেকটা কথা, চিত্র কখন দেব? শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবে, যে কাজের ধারাবাহিকতা শুরু করবে ঠিক তার উপর দিয়ে চিত্রটা দিতে হবে। যেখান থেকে কাজের ধারাবাহিকতা দেবে সেখান থেকে শুরু হবে। এরপরে তোমরা কি কমেন্টস গুলো কি ডিলিট করে দিলে? কমেন্টস তো আর আসতেছে না। আর একটা কথা তোমরা লিখছো, সেটা হলো আমরা কি আজ থেকে শুরু করব? তোমাকে এই কাজটি আজকে দিছি, আমি হয়তো একটা দিছি, তোমাকে এরকম প্রত্যেক স্যারই তো কাজ দেবে। তো যখন কাজ দিছি সেটা বুঝে মাথা থাকা পর্যন্ত, সেই পর্যন্ত লিখে শেষ করে ফেলবে। আরেকটা কাজ আসলে হয়তো এটা মাথায় থাকবে না, আমি যে কাজগুলো দিছি হয়তো বলছি এগুলো হয়তো তোমার খেয়াল থাকবে না। ভিডিওটাও সাথে থাকলো, আবার মনে রাখবে কিছু এডিট করতে পারবে। ওই যে বলছিলাম ইংলিশ দিছি, সপ্তম শ্রেণীর বইতে এই মিশ্রণ সম্পর্কে একটা প্রশ্ন আছে, তোমরা একটু দেখে নিবে। আর আরেকটা কথা কি যেন বলছিল, তোমরা কমেন্টস গুলো সম্ভবত ডিলিট করে দিছো, আমি দেখতেছি না। তো শিক্ষার্থীরা, আমাদের এই যে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করছি, যে কাজগুলো আমরা বলছি, এগুলো একটু ডিটেইলস বলবে। আমরা দেখছি শুধু পানি যোগ করা। কোথায় পানি যোগ করব? আমরা বলবো যে মিশ্রণে পানি যোগ করে মিশ্রণকে লঘু করব, কাজ ধারাবাহিক কাজ। ফিল্টারিং করা, তো আমি কি শুধু ফিল্টারিং করা লিখবো? না, এরপরে বলবো মিশ্রণ থেকে তার উপাদানকে পৃথক করার জন্য একটি ফিল্টার পেপার নিই, ফিল্টার পেপারকে 4 ভাঁজ করে 1 ভাঁজ বরাবর পানেলের মধ্যে রাখি। এই পানেলের মধ্যে ফিল্টার পেপারকে ভালোভাবে চেপে দিই, যাতে কোনো বালির উপাদান নিচে না পড়তে পারে। এই হলো তোমার আরেকটা অপশন। তারপরে বলছি কি, এই যে এই অপশনটা ডিটেইলস লেখা আছে, এটা যেভাবে আছে সেভাবে উঠাইতে পারো।
বুনসেন বার্নার সাহায্যে তাপ দেওয়া হলো। তাপ দেওয়ার পরে কি ঘটনা ঘটবে তুমি এবার বিস্তারিত তুমি আরো দুই চারটা লাইন আরো দুই চারটা পয়েন্ট লিখে দিবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের এই কাজগুলো এভাবে তোমাকে প্রতিদিন করতে হবে। প্রতি ক্লাস যেখানে যেই ক্লাসটা দেয়, যেমন আমার হাতে যে কাগজটি আছে এই কাগজটি আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে। তোমরা অসংখ্য পেজের মধ্যে দেখতেছো, এই যে এখানেও দেখো যেখানে সবগুলো এটা লেখা আছে। তোমরা কি দেখতে পাচ্ছো সবাই? এই যে এইভাবে আছে। তো শিক্ষার্থীরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো দেখাবো। আজকে আর দেখাবো না, তোমাদের এই আলোকে তোমরা কাজটি শেষ করবে। তো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের এখন অনেকেই প্রশ্ন করতেছো, প্রশ্নগুলো এতক্ষণ করা দরকার ছিল, বাট তোমরা এখন করতেছো। তোমরা একটু খেয়াল করো, এরকম একটা A4 সাইজের খাতার রিম তোমরা 4-5 জন একসাথে কিনবে। কিনে এই পেজগুলোকে তুমি ভাগ করে নিয়ে যাবে। তখন দেখবে যে তোমার কস্ট কম পড়বে। 260 টাকা দিয়ে কিনা পড়ে তোমাদের ভাগে পড়বে হয়তো কত 50 টাকা। এই 50 টাকা দিয়ে পুরো তোমার এই যে নোট করা বা এই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে যাবে আশা করি। তো তোমাদেরকে এগুলো নিজে সংগ্রহ করতে হবে। আর কভার পেজটি তোমাকে প্রতিটি অ্যাসাইনমেন্টের সাথে একটা কভার পেজ দিয়ে স্টাপলার করে দিতে হবে এবং সংশ্লিষ্ট টিচারকে ওই কাজটি দিয়ে আসতে হবে। অন্য কাউকে দিলে তোমার এই খাতাটি হারিয়ে যাবে, পরবর্তীতে এর জন্য কোনো টিচার দায়ী থাকবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, সে পর্যন্ত ভালো। বলেছে